নমস্কার সবাইকে। প্রথমেই এই রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুরা, যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের সবাইকে অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ডিডাব্লিউএস, ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লিউএস পাম অপারেটর সঙ্গের যৌথ উদ্যোগে সম্মেলনে আপনাদের আমন্ত্রণে আপনারা এসছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে। আমরা আজকে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে সামিল হয়েছি এই কারণে, আপনারা সবাই অবগত আছেন আগামী 13ই মার্চ পবিত্র বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে এবং পাশাপাশি বাজেট অধিবেশন সেখানে অনুষ্ঠিত হবে। তো এই বাজেট অধিবেশনের আগে এই রাজ্যের বিশেষ করে মাতৃশক্তি আশা এবং আশা ফেসিলেটার্স, যারা এই রাজ্যে বিশেষ করে সমাজের শেষ অন্তিম ব্যক্তির কাছে স্বাস্থ্য পরিষেবা পরিচালনা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে গিয়ে থাকে, এবং পাশাপাশি এই রাজ্যের জলের নাম অপর নাম জীবন আপনারা জানেন, যারা ডিডাব্লিউএস পাম অপারেটররা আছেন, যারা এই রাজ্যে পানীয় জলের ব্যবস্থাপনা করেন, যেখানে যার মাধ্যমে মানুষ এই জলের মাধ্যমে জীবন প্রাণ বাঁচান, সেই দুটি সংগঠনই আমাদের কাছে সব থেকে সংগঠনের গুরুত্বপূর্ণ সংগঠন। এবং বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধি অনুসারে এবং বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আশা ফেসিলেটার্স, আশা কর্মী এবং ডিডাব্লিউএস পাম অপারেটরদের তাদের যে অনারিয়াম, সেই অনারিয়াম নিয়ে তাদের জীবন জীবিকা পরিচালনা করা অত্যন্ত কষ্টদায়ক। এবং বিশেষ করে আপনারা জানেন গত 8ই মার্চ বিশেষ করে আন্তর্জাতিক নারী দিবস গেছে, সেই নারী দিবসকে সামনে রেখে প্রথমে আমি আমার মাতৃশক্তি নিয়ে আপনাদের সামনে আশা এবং আশা ফেসিলেটার্স নিয়ে আলোচনা শুরু করছি। 2007 সালে এই রাজ্যে আশারা নিয়োগ হয়েছে। প্রথমত 2 বছর, 3 বছর, 4 বছর তারা কোনো টাকা ছাড়া তারা সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে ওনারা কাজ করেছেন। তার পরবর্তী সময় 100 টাকা করতে করতে 2018 সালের পর্যন্ত ওনারা পেতেন শুধু 500 টাকা। এই রাজ্যের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমেই তাদেরকে 1500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে 2023 নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রবাদী সরকার ঘোষণা দিয়েছিলেন যে ওনারা যদি দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয় তাহলে ডিসেম্বর 2022 থেকে ওনাদেরকে 1000 টাকা করে বৃদ্ধি করা হবে। তো সেই অনুযায়ী দ্বিতীয়বার যখন রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয় সেই অনুযায়ী তাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বর্তমান তারা যে অনারিয়ামটা পায় সেই অনারিয়ামটা হচ্ছে 2150 টাকা, এবং অনারিয়ামের পাশে তারা কাজের ভিত্তিতে তারা তাদের বাকি টাকাগুলো পেয়ে থাকে। কিন্তু একটা আশা দিদি, একটা ফেসিলেটার্স দিদি যে সামান্য টাকা পায়, সেই টাকা নিয়ে তাদের জীবন জীবিকা, ছেলে মেয়ে মানুষ করা বর্তমান খুব কঠিন। আপনারা জানেন করোনা মহামারীর মতো সময় এই রাজ্যে আমি বিশেষ করে বলবো আশা ফেসিলেটার্স, আশা, ডিডাব্লিউএস পাম অপারেটর, ওনারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে। এবং করোনার মতো মহামারী, সেই ভাইরাসকে এই রাজ্যে বৃদ্ধি হতে দেয়নি আশা এবং আশা ফেসিলেটার্স, এবং বিশেষ করে পানীয় জলের ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও ডিডাব্লিউএস ভূমিকা নিয়েছে। তো আমি মনে করি আমাদের এই বাজেট অধিবেশনের আগে আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকার, রাজ্যবাসী এবং প্রত্যেকটা মানুষের কাছে আশা এবং ডিডাব্লিউএস এবং আশা ফেসিলেটার্স ওনাদের সম্পর্কে মানুষ অবগত হওয়া উচিত। আজকের আশা 10 দফা দাবি নিয়ে আমরা আপনাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি, এবং এই 10 দফা দাবির মধ্যে সব থেকে বড় মেইন প্রথম দাবি আশাদের, ফেসিলেটার্সদের, যে তাদেরকে এনএচএম এর আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আশারা যেভাবে কাজ করে, ফেসিলেটার্সরা যেভাবে কাজ করে, তাদের এনএচএম এর আওতায় তাদেরকে আনা হয়নি, যার ফলে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনিয়মিত, বিশেষ করে ওরা অনিয়মিত তো আছেই, এবং চাকরি ক্ষেত্রে বা যে কাজটা করছেন সেটা তাদের সুরক্ষিত নয়।
সেই জন্য তাদেরকে আমাদের প্রথম দাবি যে তাদেরকে এনএচএম এর আওতায়, আশা ফেসিলিটাস এবং আশা কর্মীদের সে আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি, আগে আশা ফেসিলিটাসরা তারা একটা অনারিয়াম পেত 1800 টাকা, সেটা 2018 সালের পর বন্ধ হয়ে গেছে এবং সেটা বন্ধ হওয়াতে ওনারা শুধু 24টা ভিজিটের উপরে টাকা পায়, অথচ কাজ করে 30 দিন। তারা 325 টাকা করে পায় আশা ফেসিলিটাসরা এবং 24টা ভিজিটের উপর 7800 টাকা তারা পায়। কিন্তু এই 7800 টাকা দিয়ে একটা ফেসিলিটাস তার সংসার পরিচালনা করা, জীবন জীবিকা করা অত্যন্ত কষ্টদায়ক। তার জন্য আমাদের দাবি থাকবে তাদেরকে অবিলম্বে তাদেরকে 500 টাকা পার ভিজিট আশা ফেসিলিটাসদের করার দরকার। পাশাপাশি ফিল্ড ভিজিটে তাদেরকে 30 দিনের টাকা তাদেরকে দেওয়া দরকার, সেই হিসাবে আমরা দাবি রাখছি। দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, আশা কর্মীদের মাসিক সাম্মানিক 2150 টাকা। এই অনারিয়াম 2150 টাকা শুধু আশা দিদিরা পায়। এই 2150 টাকা দিয়ে আপনারা জানেন একটা সংসার পরিচালনা করা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি অনুসারে অত্যন্ত কষ্টদায়ক। তাই অন্যান্য রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে যদি আপনি আসামকে ধরেন, সেখানেও আমাদের রাষ্ট্রবাদী সরকার পরিচালিত। এই আসাম সরকার কিন্তু আশা কর্মীদের 2025-এর আগস্ট মাসের পর থেকে তাদেরকে কিন্তু 4000 টাকা অনারিয়াম দেওয়া হয়, অথচ আমাদের রাজ্যে একই সরকার অথচ 2150 টাকা পায় আমার আশা দিদিরা। তাই আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দাবি থাকবে যে আশা কর্মীদের অন্যান্য রাজ্যের মতো অন্যান্যদেরকে অনারিয়াম অন্তত ন্যূনতম 5000 টাকা তাদেরকে করা হোক। 5 নম্বর দাবি, আশা ফেসিলিটার্স এবং আশা কর্মীরা তাদের কোনো ছুটি নেই, তাদের নো ওয়ার্ক নো পে। আপনারা জানেন একটা মাতৃশক্তি তার শারীরিক নানা সমস্যা প্রবলেম তাদের থাকে, সেই জায়গায় তাদের একদিনও ছুটি নেই। তাই আমাদের সংগঠন থেকে একটা দাবি থাকবে যে আশা কর্মী এবং ফেসিলিটাস কর্মীদের তাদেরকে মাসে একদিন অর্থাৎ 12 মাসে 12টা ছুটি প্রদান করার জন্য। 5 নম্বর আমাদের দাবি, 6 নম্বর আমাদের দাবি, আপনারা জানেন মাতৃত্বকালীন অবস্থায় যারা সরকারি কর্মচারী এমপ্লয়ি তারা কিন্তু 6 মাস ছুটি পায়, অথচ এই রাজ্যের আশা ফেসিলিটার্স এবং আশা দিদিরা যারা অন্যের সন্তান বিশেষ করে গর্ভবতী মাদের সেবা যত্নে নিজেদেরকে নিয়োজিত রাখে, পাশাপাশি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা দায়িত্ব পালন করে, অথচ তাদের মাতৃত্বকালীন অবস্থায় তাদের কোনো ছুটি নেই। সেটা আমি মনে করি মানবিক দিক দিয়ে সেটা দেখার দরকার সরকারের, এবং সেই দিকটা মাথায় রেখে আমার মনে হয় এই মাতৃত্বকালীন অবস্থায় আমার আশা এবং আশা ফেসিলিটাস দিদিদের ন্যূনতম 6 মাস তাদেরকে সবেতনে তাদেরকে যেন ছুটি দেওয়া হয়। 7 নম্বর দাবি, সাব সেন্টার এনএচএম এর কর্মীদের মতো আশা ফেসিলিটাস এবং আশা কর্মীদের এমসিএইচ অর্থাৎ টিম বেসমেন্ট ইনসেন্টিভ, অর্থাৎ এটাকে টিবিআই বলা হয়। টিবিআইটা বর্তমান আশারা পেয়ে যাবে, কিন্তু ফেসিলিটাসরা সেটা এখনো হয়নি। তো আশারা পেলে আশা করি ফেসিলিটাসরাও পাবে। তো এটা যেন দুইটা সংগঠন মানে দুজনকেই যেন করা হয়, সেই দাবিটা আমাদের থাকবে। আর সব থেকে মূলত দাবি আমাদের যেটা, আপনারা জানেন এই যে আশা দিদিরা এই রাজ্যে কাজ করছেন, ফেসিলিটাস দিদিরা যারা কাজ করছেন, তাদের এই কাজের উপর তাদের জীবন যৌবন তাদের চলে যাচ্ছে। তারা তাদের ধারণা ছিল যে কাজটা করতে করতে কোনোদিন না রেগুলার হওয়া যায়, কোনোদিন না এটা একটা পার্মানেন্ট চাকরির মতো পার্মানেন্ট কিছু ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়, সেই চিন্তা মাথায় রেখে ওনারা এই আশার কাজের মধ্যে নিয়োজিত রয়েছে। কিন্তু দেখা গেছে তাদের কোনো নির্দিষ্ট কর্মজীবনে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যতদিন তার শরীরে শক্তি থাকবে ততদিন করে যাবে, এটা হতে পারে না। যারা আশা দিদি ফেসিলিটাস দিদি যারা নিজেদের জীবন যৌবন এই কর্মক্ষেত্রে তাদের বয়স চলে যাচ্ছে, তাদের একটা নির্দিষ্ট বয়স হওয়া কর্মক্ষমতা তাদের একটা নির্দিষ্ট হওয়া উচিত। এখন সেটা 60 বছর হোক বা এটা 65 বছর হোক, কিন্তু যখন তাদের কর্মক্ষমতা একটা নির্দিষ্ট করার পর তাদেরকে কার কাছে তখন বৃদ্ধ বয়সে তারা হাত পাতবে? সারা জীবন তো সেবামূলক কাজে ওনারা নিয়োজিত। তার জন্য আমরা সরকারের কাছে দাবি থাকবে
তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। কারণ আমার আশা দিদিরা তাদের ছেলেমেয়েরা যারাই আছে প্রত্যেকের মা বাবা তাদের সন্তানদেরকে ভালো চেষ্টা করে, খাওয়াবার ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ গ্যারান্টিতে বলতে পারবে না যে বৃদ্ধ বয়সে তার সন্তান তাকে দেখবে। তো সেই জায়গায় আমার আশা দিদি, ফেসিলিটাস দিদি, তারা বৃদ্ধ বয়সে কার কাছে হাত পাতবে? তার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখি যে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কোনো কাজ করে না করে, সমাজের প্রতি দায়বদ্ধতা না হয়ে, সরকারের প্রতি দায়বদ্ধতা না হয়ে, কোনো কিছু দায়বদ্ধতা না হয়ে ঘরে বসে সামাজিক ভাতা 2000 টাকা পায়। অথচ আমার আশা ফেসিলিটার্স এবং আশা দিদিরা যারা নিজেদের জীবন যৌবন এই কর্মক্ষেত্রে দিচ্ছে, অথচ তাদের বৃদ্ধ বয়সে যদি একটা ভাতা না হয়, তারা ভবিষ্যতে কার বাড়িতে গিয়ে খাবে, কোথায় খাবে, কি করবে? তার জন্য আশা ফেসিলিটাস দিদিদের 4500 টাকা তাদেরকে যেন একটা ভাতা প্রদান করা হয়, এবং আশা দিদিদেরকে 3500 টাকা ন্যূনতম তাদেরকে যেন ভাতা প্রদান করা হয়, এবং কর্মক্ষেত্রে 60 বছর একটা নির্দিষ্ট সময়সীমা করা হোক। সেটাই আমাদের সরকারের কাছে দাবি। আপনারা জানেন আসন্ন দুর্গাপুজো, বিশেষ করে বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে সবাই, বিশেষ করে এই দুর্গাপুজোতে সবাই বোনাস পায়, কিন্তু আশা দিদিরা তারা অ্যাডভান্স পায় কিন্তু বোনাস পায় না। অ্যাডভান্স পায়, এর মধ্যে 10টা কাজের বিনিময়ে 1000 টাকা পায়, আর ওনারা কোনো বোনাস বলতে কিছু পায় না। তো অন্যান্য যেগুলো সংগঠন আছে, অন্যান্য যারা অনিয়মিত ওয়ার্কার আছে, প্রত্যেকে কিন্তু বোনাস পায় পুজোর সময়। তো আমরা দাবি রাখবো, বাঙালি যেহেতু আমাদের মাতৃশক্তি, ওনারাই দুর্গা আমি মনে করি এই রাজ্যের, তো এই দুর্গাপুজোয় ওনাদের মতো মাতৃশক্তিদের যদি বোনাস না দেওয়া হয়, এটা অত্যন্ত লজ্জাজনক হবে। তাই এই দুর্গাপুজোর সময় আশা এবং আশা ফেসিলিটাসদের জন্য 2000 টাকা তাদেরকে বোনাস দেওয়া হয়, সেই দাবি আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাখছি। মোবাইল রিচার্জ, আপনারা জানেন আশাদের তাদের ফিল্ডে গিয়ে মোবাইলের মাধ্যমে তাদের কাজ করতে হয়, এবং সেখানে রিচার্জের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম নিয়ম। বিশেষ করে মমস্বলের যারা আমার আশা দিদিরা আছেন, ফেসিলিটাস দিদিরা আছেন, তারা পায় 250 টাকা, আর আমার পশ্চিম জেলার যারা দিদিরা আছেন তারা পায় 200 টাকা। তো সমকাজের সম টাকা, সেটা আমরা মনে করি অত্যন্ত প্রয়োজন। তার জন্য বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি অনুসারে এবং রিচার্জের রেট অনুসারে আমরা মনে করি প্রতি মাসে আশা ফেসিলিটাস এবং আশাদের ন্যূনতম 500 টাকা তাদের রিচার্জ বাবদ তাদেরকে দেওয়া হোক। লাস্ট দাবি, আপনারা শুনলে অবাক হবেন, আমাদের রাজ্যে আশা এবং আশা ফেসিলিটাস দিদিরা গত 3 মাস 4 মাস ধরে তাদের কোনো টাকা পাচ্ছে না। গত দুর্গাপুজোর সময় আমি বলতে পারি দায়িত্ব নিয়ে, গত দুর্গাপুজোর সময় ওনারা কেউ 1 টাকা কোনো বেতন পায়নি, 3 মাস 4 মাস ধরে কোনো টাকা পায়নি। এবং বিশেষ করে এই দুর্গাপুজো তাদের ছেলে মেয়েদেরকে কোনো কিছু কিনে দিতে পারেনি। শুধু তাই নয়, গত লক্ষ্মী পুজোতে ওনারা বাড়িতে একটা পুজো করবে, সেই পুজো করার মতো তাদের আর্থিক অবস্থা সেই জায়গায় ছিল না। তো পরবর্তী সময় তারা 3 মাসের টাকা পেয়েছে, 4 মাসের টাকা পেয়েছে, কিন্তু ওই লক্ষ্মী পুজোর পর থেকে এখন পর্যন্ত আবার 3-4 মাস টাকা জমে আছে। তারা যদি প্রত্যেক মাসে যদি তারা না পায়, এইভাবে ফিল্ডের থেকে কাজ তুলে আনে, এইভাবে তারা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে, স্বাস্থ্য পরিষেবাকে ত্রিপুরা রাজ্যে একটা ভালো পজিশন জায়গায় ব্যবস্থাপনা করে রেখেছে। তো সেই জায়গায় আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, তারা যেন প্রতি মাসে তারা তাদের টাকাটা পায়। তো এই আশাদের এই দাবি রাজ্য সরকারের কাছে আমরা এই 10টা দাবি, এবং এই 10টা দাবি আমাদের অফিসিয়ালি ভাবে আমরা চিঠি লিখে পাঠিয়েছি, এবং সেগুলো আমরা আমাদের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের দৃঢ় বিশ্বাস রাজ্য সরকার এই বিষয়ে ওনারা চিন্তা করবেন, এবং এই যে বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশনে আমাদের রাজ্যের আশা এবং আশা ফেসিলিটাসদের মুখে সামান্য হলো হাসি ফোটাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের সাংবাদিক মাধ্যমে রাখবো। এবার আশা ফেসিলিটাসের বিষয়টা গেল, এবার আসছে ডিডব্লিউএস। আপনারা জানেন এই রাজ্যের ডিডব্লিউএস পাম্প অপারেটর 4500-র উপরে এই রাজ্যে ডিডব্লিউএস পাম্প অপারেটররা আছে, যারা পানীয় জল, অর্থাৎ জলের নাম জীবন, এই পানীয় জল যারা আমাদেরকে পান করিয়ে থাকেন, সেই সার্ভিসটা ডিডব্লিউএস পাম্প অপারেটররা দিয়ে থাকে। এই ডিডব্লিউএস পাম্প অপারেটরের ব্যাপারে বিস্তারিত আলোচনা ডিডব্লিউএস সংগঠনের সভাপতি করবেন, কিন্তু তার আগে
আমি মনে করি আপনাদের একটা দুটো বিষয় ডিডব্লিউএস এর ব্যাপারে আমি তুলে ধরা আমার অত্যন্ত প্রয়োজন। এই ডিডব্লিউএস পাম্প অপারেটররা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ওনারা পেতেন 4,700 টাকা। 2023 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা অনুসারে ওনাদেরকে 2300 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান ওনারা 7,000 টাকা পায়, কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের যে কাজের যে সময়সীমা তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো ওনাদেরও 5টা দাবি আছে। সেই দাবি বিষয়ে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের রাজ্য সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই বিষয়ে উনি ওনার বিস্তারিত আলোচনা করবেন 5টা বিষয়ে, এই দাবি সনদের বিষয়ে। এছাড়া আমি একটু পরিচয় করিয়ে দেব। আমার সাথে আছেন অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী অরুণা বেগম। আমার সাথে আছেন রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী। আছেন অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশাকর্মীর অ্যাসোসিয়েশনের সহ সম্পাদিকা এখানে সবুরি রায়, এবং আমার এখানে রাজ্যের বলবো না, এখানে আগরতলা শহরের আমার আশা দিদি এবং ফেসিলেটার্স দিদিরা আছেন। তো রাজ্যবাসী আজকে আমাদের এই প্রেস মিটটা, বিশেষ করে আশা, ডিডব্লিউএস, আশা ফেসিলেটার্স সবাই আজকের এই সাংবাদিক সম্মেলনের জন্য ওনারা অপেক্ষায়, এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার এবং রাজ্যবাসী সকলের কাছে এই জানানটা দিলাম, এবং ডিডব্লিউএস বিস্তারিত আলোচনা করার জন্য আমি বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব ওনার এই বিষয়ে আলোচনা করার জন্য। নমস্কার সাংবাদিক বন্ধুরা, প্রথমেই আজকে এই আমাদের রাজ্য সরকারের সামনে একটা বাজেটকে কেন্দ্র করে আপনারা যে আমাদেরকে এই সম্মেলন করার একটা সুযোগ প্রদান করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমাদের অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ পরিবারের থেকে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমাদের জন্মই বলতে পারেন বা নিয়োগ প্রক্রিয়া তৎকালীন সময় কমিউনিস্টের শাসনকাল 98 বা 99 থেকে শুরু হয়। হ্যাঁ, তারপর থেকে অ্যাকচুয়ালি আমাদের অপারেটররা সম্পূর্ণ শীত ঘুমেছিল। আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আমাদের যে জন্মস্থান, সেই জন্মস্থানটাই ছিল আমাদের উইপোকা ধরানো। কেননা আমাদেরকে যে সিস্টেমে সরকার নিয়োগ করেছে, ওই নিয়োগের দ্বারা আমাদেরকে সিলেকশন করে দিয়েছে পঞ্চায়েত অধিকর্তারা, কিন্তু আমাদের এঙ্গেজমেন্টে কেউ সাইন করছে বিডিও, আবার দেখা যাচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, আবার দেখা যাচ্ছে এক্সিকিউটিভ, অর্থাৎ আমাদের নিয়োগ ক্ষেত্রে কোনো স্থিতিশীলতা নেই। তো এই পজিশনে দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ের কারণে তো আমাদের ভাগ্যটা চিরতা জীবন অন্ধকার ঘুরে রয়ে গেছে। এই বিষয়টাকে কেন্দ্র করে বারবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী এবং আমলা অফিসারদের সাথে যোগাযোগ করি। আমাদের দুর্ভাগ্য, বিভিন্ন প্রশ্নগুলি যখন আমরা আধিকারিকদের কাছে প্রশ্ন করি, তখন ওনারা আমাদেরকে কোনো সঠিক উত্তর দিতে না পারে আমাদেরকে হাত জোর করে বলেন আপনারা মিনিস্টারদের সাথে কথা বলুন। তো বন্ধুরা, সামনে আমাদের বাজেট, ওই বাজেটকে কেন্দ্র করে আমরা বর্তমান রাজ্যের আমাদের যিনি স্বনামধন্য মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনাকে পরপর 4-5টা আমরা আবেদন করেছি দেখা করার জন্য। আমাদের একটা দুর্ভাগ্য, হয়তোবা উনি সময়ের সাপেক্ষের কারণে আমাদেরকে সেই সুযোগটা করে দিতে পারেননি। তো যাই হোক, আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে, তৎসমিত সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের এই টোটাল অন্ধকার জগতের কিছু একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধু, জল আমরা জানি জীবন। সরকার, কেন্দ্রীয় সরকার এই জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা প্রতিটা রাজ্য সরকারকে প্রদান করছে, কিন্তু বিনিময়ে যারা এই সমাজ ব্যবস্থার মধ্যে এই জল পরিষেবাকে সঠিকভাবে পরিচালনা করছে, আমরা দেখছি চিরকাল আমাদেরকে বঞ্চিত রেখে সরকার এই কর্মধারা অব্যাহত রাখছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা বর্তমান সরকার আসার পর আমরা একটা বিশাল একটা আশা করেছিলাম যে সরকার হয়তো আমাদের এই সিস্টেমের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন সাধন করবেন। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য, এখন পর্যন্ত বিভিন্নভাবে আমরা আলোচনা বা দাবি দেওয়া জানানো সত্ত্বেও আমাদের 2018 সালের পরে আমাদের গত বিধানসভার আগে আমাদেরকে 2300 টাকা সরকার বৃদ্ধি করেছেন। তো আমরা যে মোট স্যালারি যেটা পাই, এটা আমরা 7,000 টাকা পাই। তৎসঙ্গে
আমাদের এই স্কিমের সাথে আরেকটা স্কিম সরকার আমাদেরকে যুক্ত করে রেখেছেন, যেটা আইআরপি বলা হয়, অর্থাৎ যেই জলটা গভীর থেকে উঠে এটা উপরে আসার পর এটা রিফারিং করে, ওইটাতে কিন্তু আমাদের সময় আরও 2-3-4 ঘন্টা বাড়তি সময় যায়। দেখা গেছে কি প্রথম অবস্থায় ওই আইআরপি পরিচালনার ক্ষেত্রে সরকার কিন্তু আমাদেরকে কোনো অর্থ প্রদান করতেন না বা কোনো টাকা দিতেন না। পরবর্তী সময়ে বছর 2-4 বছর এভাবে বিনা পয়সায় আমরা এই কাজটা পরিচালনা করি। তারপর বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে ওই আইআরপির ক্ষেত্রে আমাদেরকে 500 টাকা বৃদ্ধি করে। এই 500 টাকা বৃদ্ধি করার ফলে কি হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ আইআরপিগুলো ড্যামেজ হয়ে যায়। কেন ড্যামেজ হয়ে যায় বন্ধুরা, আমি কাজের বিনিময়ে যদি আমার সংসার পরিচালনা না করতে পারি তাহলে কি হয়, আমার কর্মক্ষেত্রে আমার মানসিকতা দুর্বলতা অবশ্যই বৃদ্ধি পাবে। আর তার কারণ হচ্ছে ওই মানসিকতা। কারণ আমরা যেই সময় জীবনের অতিবাহিত করছি, প্রতিনিয়ত 6 থেকে 8 ঘন্টা ডিউটি আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি, কিন্তু বিনিময়ে সরকার আমাদেরকে যেই টাকাটা প্রদান করছেন এটা আমাদের বর্তমান শ্রম দপ্তরের রুলসেরও অনেক নগণ্য। অর্থাৎ এই বিষয়ে সরকারের সাথে বারবারই আলোচনা আমরা রেখেছি। এখন বিষয় হলো আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াটা আমাদেরকে পরিবর্তন করে আমাদেরকে অবিলম্বে দপ্তরের মাধ্যমে আমাদেরকে সে এনগেজমেন্ট পেপার বা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পেপার প্রদান করা হোক। দ্বিতীয় বিষয়, আমরা কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের সহকর্মী বিন্দুরা বিভিন্ন সময়, যেহেতু এটা একটা সম্পূর্ণ ইলেকট্রিক সার্কেল, এখনও আমার কাছে খবর আছে 2 জন লোক মেশিন চালাতে গিয়ে আহত হয়েছেন, কিন্তু বিনিময়ে ওনাদেরকে 10 জন লোক, অতীত থেকে এখন পর্যন্ত 10-12 জন লোক আমাদের কাছে রিপোর্ট আছে মারাই গিয়েছেন, কিন্তু ওনাদেরকে কোনো ফ্যাসিলিটি প্রদান করেনি। যারা আহত অবস্থায় আছেন ওনাদেরকেও কিন্তু কেউ কোনো ফেসিলিটি প্রদান করে না। বিনিময়ে দেখা যায় আমরা যখন বিভিন্ন সময় পঞ্চায়েতের দ্বারস্থ হই তখন সহৃদয়ী যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন ওনারা হয়তো বা 200-500 টাকা প্রদান করেন। অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলবো, আমাদের যে সময় কাজ, অর্থাৎ যতটুকু সময় আমরা কাজ করি, এই সময়কে নির্ধারণ করে আমাদের উপযুক্ত যে বকেয়া টাকা আমরা পাওয়া প্রয়োজন, ওই টাকাটা যেন আমাদেরকে বৃদ্ধি করা হয়। এতে আমাদের অপারেটরদের অনেকটা মানসিকতার পরিবর্তন হবে এবং সাথে সাথে আমাদের কর্মধারারও পরিবর্তন হবে, পরিষেবাও সঠিক থাকবে বলে আমরা আশা রাখছি। তৃতীয় বিষয় হলো, সরকার আমাদেরকে যেই নিয়োগ প্রক্রিয়া চালু করে রেখেছেন এখনও সেই নিয়োগ প্রক্রিয়া রয়ে গেছে, কিন্তু আমরা ইদানিংকালে দেখছি ডিআরবিটির মাধ্যমে গ্রুপ সি একটা পোস্ট তৈরি করে বর্তমান সরকার নতুন করে আবার দীর্ঘদিন পর পাম্প অপারেটর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। তো বন্ধুরা, আমরা একটা কথা বলবো যে আমাদেরকে এইভাবে বঞ্চিত রেখে সরকার করতে পারেন, কিন্তু আমাদেরকে বঞ্চিত রেখে দেখা যাচ্ছে কি সরকার পুনরায় নতুন নিয়োগ নীতি সার্কুলেশন চালু করে দিয়েছেন। আমাদের যে পাশে ওই নিয়মিত কর্মী আমাদের সাথে ডিউটি করছে। এই মতো অবস্থায় প্রতিটা অপারেটর এখন মুখে শুধু একটাই প্রশ্ন, আমরা কেন এই বিভাজন নীতির মাঝখানে পড়লাম? ওই অবস্থা থেকে আমাদের মুক্তির কী উপায়? তো ওই বিষয়ের থেকে আমি বলবো, নির্দিষ্ট একটা আইনগত গাইডলাইন তৈরি করে এবং কাজের সঠিক সময়সূচি নির্ধারণ করে আমাদেরকে একটা গাইডলাইন প্রদান করা হোক। তৎসত্ত্বে আমরা এমন একটা পরিষেবার সাথে যুক্ত, এক একজন আমাদেরকে এক একটা কর্মের উপাধি দেয়, কিন্তু ইদানিংকালে আমরা লক্ষ্য রাখছি প্লাম্বার নামে একটা ট্রেনিং গত কিছুদিন আগে থেকে শুরু হলো সমস্ত ভারতবর্ষে। ওই ডেতে আমাদেরকে বিভিন্ন অপারেটরদেরকে এখানে ইনভাইট করার পর তাদেরকে সংবর্ধনা জানানো হয়। জানি না এই নতুন সার্কুলেশনের ভবিষ্যৎ কী বা সরকারের কোন দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাও এই পজিশনটা কিন্তু আমাদের কাছে বর্তমানে পরিষ্কার নয়। তাই সরকারের কাছে অনুরোধ রাখবো, আমাদেরকে ওই অবস্থাগুলির থেকে পরিষ্কারভাবে আমাদেরকে একটা সঠিক স্বচ্ছ গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ নীতির মাধ্যমে আমাদেরকে সঠিক একটা জায়গা প্রদান করা হোক। পাশাপাশি আমাদের এমন একটা কর্ম, একদিন আমাদের কোনো ছুটি নাই। দেখুন, আমরা যেই কাজটা করি, মানুষ যদি একবেলা যদি জল পরিষেবার থেকে ব্যাহত হয়, সাথে সাথে অপারেটরের কাছে ফোন আসে। যদি মেশিন কোনো কারণে ইলেকট্রিক গোলযোগ হয়, মানুষ কিন্তু সেই জিনিসটা বুঝতে চায় না। আমরা যদি বলি যে ইলেকট্রিক হাফ ভোল্টেজ রয়েছে, মানুষ কিন্তু তারপরেও বুঝে না, মানুষ বিভিন্ন ধরনের অকথ্য কুকথ্য গালিগালাজ করে। এই সমস্ত প্রক্রিয়ার থেকে আমরা মানসিক হেজিটেশনে ভুগছি এবং পাশাপাশি
আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমাদের কাছে রিপোর্ট আছে, আমরা এখনো বিভিন্ন পঞ্চায়েতে যেতে হয়, অপারেটরকে ডিউটি চলাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের দুষ্কৃতীরা মারধর পর্যন্ত করে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আমাদেরকে যাই কিছু করেন না কেন আমাদেরকে সঠিক আইন মেনে গাইডলাইন তৈরি করে আমাদেরকে একটা নীতি নির্দেশিকা প্রণয়নের মাধ্যমে আমাদের সুষ্ঠু একটা নিয়োগ প্রদান করেন। বিগত সরকারের আমলে আমাদেরকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছেন, এখনও সরকার একই প্রক্রিয়ায় হাঁটছেন। আমরা অনেকটা বড় আশা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সরকারের পরিবর্তন সাধন করেছিলাম। আমরা ভেবেছিলাম কিছু হোক আর না হোক, কিন্তু আমাদের এই নীতি নির্দেশিকার পরিবর্তন হবে। জানি না এই বাজেটের মাধ্যমে সরকার আমাদের প্রতি কতটুকু সহানুভূতিশীল রয়েছেন, কারণ আমরা বারবার চেষ্টা করছি সরকারের সাথে আলোচনা করার। অফিসারদের আমাদেরকে বারবার বলেছেন আপনারা মিনিস্টারদের সাথে কথা বলুন। দুর্ভাগ্য, আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা বারবার আবেদন প্রদান করেছি, কিন্তু উনি হয়তোবা সময়ের কারণ হেতু আমাদেরকে সেই সুযোগ প্রদান করতে পারেননি। তাই আমরা আরেকটা দাবি রয়েছে 5 নম্বর, এই যে বলেছিলাম যে আইআরপি একটি স্কিমের সাথে নতুন একটি স্কিম অর্থাৎ আইআরপি সংযুক্ত করে দিয়েছেন। তো সরকারের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবো, সেই আইআরপির বিষয়ে সরকার যেন, যেহেতু একটা স্কিমে আমরা যত টাকাই পাই সেই ওই হিসাব যদি আমরা চালু করি তাহলে 2টা স্কিম আমরা পরিচালনা করছি, কিন্তু আমরা যতটুকু খাটছি না কেন তার সঠিক মূল্য কিন্তু আমরা পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে আমরা চাই এই সঠিক মূল্য, নীতি নির্দেশিকা, আইনগত যে ত্রুটিগুলি রয়েছে সেই সমস্তগুলি সংশোধন করে আমাদের অপারেটরদের জীবন মানের প্রশ্নে এগুলো সংশোধন করে আমাদেরকে যেন সঠিক গাইডলাইন প্রদান করা হয়। পাশাপাশি ইদানিংকালে আমরা একটা বিষয় লক্ষ্য রাখছি, পঞ্চায়েত থেকে যখন আরবানে কোনো অপারেটরকে যখন ট্রান্সফার করা হয় তখন দেখা যায় কি তাদের বেতন পেতে যায়। এখনও আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলা সকলে শহরে রয়েছেন 10 জন, আজকে 8 মাস হয়ে গেল তারা বেতন এখনও নিজের হাতে পাননি। যখন আরবানের কাছে যায়, আরবান বলে সিপি ইঞ্জিনিয়ারের কাছে যাও, সিপি ইঞ্জিনিয়ার বলে আরবানের কাছে যাও, এইভাবে আজকে 7 হয়তো 8 মাস সময় তাদেরকে অতিবাহিত করছে। পৃথিবীতে এমন কোনো নিয়ম নীতি নির্দেশিকা আছে কিনা আমার জানা নাই, কর্মের বিনিময়ে কোনো ব্যক্তি যদি 7-8 মাস পরে তার মাসিক স্যালারি পেতে হয় তাহলে তার পরিবার বাল বাচ্চা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তার ডিউটি কি সঠিক থাকবে কিনা। মাননীয় সরকারের কাছে আমার এই একটাই মাত্র প্রশ্ন হলো। তাই সরকারের কাছে আবারও বারবার অনুরোধ রাখবো, এই সমস্ত বিষয়গুলি সঠিক পর্যালোচনা করে সঠিক নীতি নির্দেশিকার মাধ্যমে সঠিক শ্রমের ন্যায্য মজুরি প্রদানের মাধ্যমে সংবিধান স্বীকৃতির অধিকার হেতু জনস্বার্থে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টিগুলি যেন আমাদের আগামী যে অধিবেশন আছে সেই অধিবেশনের মাধ্যমে যদি প্রকাশ করেন তাহলে মনে হয় আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত অপারেটরের জীবনমানের খানিকটা অংশ পরিবর্তন হবে, অন্তত মনের খোরাক তৈরি হবে। তো এই আশা রেখে বিশ্বাস রেখে আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই জানানো আমরা রাখছি। এই 2-4টা কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সরকারের প্রতি বিনম্র অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।